তৃণমূল কংগ্রেস বিগত 5 বছরে যাকে প্রার্থী করেছিলেন, যিনি বিধায়িকা ছিলেন, তিনি এই মাটিতে কিচ্ছু করেননি। খারাপ রাস্তা, এক কোমর জল, ভালো হাসপাতাল নেই, ট্রান্সপোর্ট সিস্টেম, পরিবহন ব্যবস্থাও প্রায় ধস নেমে গেছে। বিধায়িকা যে রাজনৈতিক ব্যক্তিত্ব না, সেটা বোঝাই যায়, ইসিআই রুলসেই রয়েছে। এখন এমএলএ লিখে গাড়িতে ঘোরা যাবে না। উনি এমএলএ লিখে গাড়িতে এখনো কি করে ঘুরতে পারেন? তারকা প্রার্থী কোনো কাজ করেনি। আবার সেই তারকা প্রার্থীর বিরুদ্ধে আর এক তারকা প্রার্থীকে দাঁড় করানো হলো। রাজনৈতিক শিক্ষা সম্পন্ন সে আসুক, যার মধ্যে রাজনৈতিক জ্ঞান নেই সে আসার দরকার নেই, সে সিনেমাই করুক। সোনারপুর দক্ষিণ, যে সোনারপুর দক্ষিণের একাধিক ওয়ার্ডের খবর আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এখানকার মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ রয়েছে, তারা তাদের এলাকার এমএলএকে এলাকায় দেখতে পান না, তাদের রাস্তাঘাট খারাপ, রাস্তায় জল জমার সমস্যা নিয়ে প্রচুর ক্ষোভ উগড়ে দিয়েছেন। একবার নয়, একাধিকবার আমাদের চ্যানেলে সেই খবর আমরা দেখিয়েছি, সোনারপুরে বিভিন্ন এলাকাও ঘুরে দেখেছি। আজকে 2026-এর ভোট চলে এসছে। এই সোনারপুর দক্ষিণে আবারও শাসক দল সেই প্রার্থীকেই, সেই বিধায়িকাকেই এখানকার প্রার্থী করেছে, যাকে এলাকার মানুষ 5 বছরে দেখতে পাননি। আর আজকের আমি একটা অদ্ভুত বিষয় নিজের চোখের সামনে দেখলাম। এই যে এত কটা ওয়ার্ড রয়েছে সোনারপুর দক্ষিণে, সেই ওয়ার্ডে ভেতরে ভেতরে, গলির ভেতরে ভেতরে রাস্তাগুলোতে শাসক দলের যিনি সিটিং এমএলএ রয়েছেন, যাকে আবারও শাসক দল প্রার্থী করেছে, তিনি ওয়ার্ডের ভেতরে ঢুকে প্রচার করছেন না, প্রচার করছেন কাউন্সিলররা। এমএলএ শুধুমাত্র রাস্তার বড় রাস্তা দিয়ে হুটখোলা গাড়ি চেপে ঘুরে বেড়াচ্ছেন। আর বিজেপি এখানে প্রার্থী করেছে রূপা গাঙ্গুলি, অর্থাৎ 2 অভিনেত্রীর লড়াই হচ্ছে। আর এই 2 অভিনেত্রীর লড়াইকে টক্কর দিতে সোনারপুরের মেয়ে রাজন্যা হালদার, যাকে হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়ায় এখন কটাক্ষ করছেন, আগে তিনি তৃণমূলে ছিলেন, আরজি করের ঘটনার পর থেকে একাধিক প্রতিবাদে আমরা তাকে দেখতে পেয়েছিলাম। আর 2026-এর এই নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে তিনি সোনারপুরের দক্ষিণের হয়ে লড়ছেন, মানুষের ঘরে ঘরে গিয়ে প্রচার করছেন। বেশ অনেকটা সময় আজকে তার প্রচারের সঙ্গী ছিলাম। আর এই মুহূর্তে রাজন্যা দি আমাদের সঙ্গে রয়েছে। দিদি, যে কথাগুলো বললাম সেগুলো তুমি সবটাই জানো, সোনারপুরের মেয়ে তুমি। কি মনে হচ্ছে, মানুষের তো সারা দেখলাম আজকে, ভোটটা কি মানুষ দিতে পারবে? এখানে ওই যে গুন্ডারাজ শাসক দলের, ওদের বাইক বাহিনী, তাদেরকে কি আটকাতে পারবে? লোকবল তো সত্যি কম আছে। না, দিতে পারবে, তার কারণ মানুষের মধ্যে যেই চেতনাটা রয়েছে সেটা তো পরিবর্তন করতে পারবে না। ভয় দেখিয়ে তুমি বলে দিতে পারো, ভয় দেখিয়ে যে ভোট না দিলে কি হবে দেখে নেব, কিন্তু ইভিএম মেশিনে যখন ভোটটা সে দেবে, সেটা তো কোনো গুন্ডা এবার দিতে পারবে না। এবার তো মানুষ যারা ভোটার তারা নিজেরাই দেবে। তাই যদি মানুষ যদি মনে করে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে, অবশ্যই দিতে পারবে। তার আরেকটি কারণ, এসআইআরে অনেক নাম বাদও গেছে, যারা মৃত ভোটার, যারা ভোটার নয়, তালিকায় যাদের নাম ছিল না, অনেক নাম বাদ গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার বিশ্বাস এইবার ভোটটা শান্তিপূর্ণ এবং স্বতঃস্ফূর্ত হবে। এবং তাই বিশ্বাস রাখি যে মানুষ তার নিজের যাকে পছন্দ প্রার্থী দেখে ভোট দেবে। একটা সময় এই দলের হয়ে কাজ করতে, আজকে তাদের বিরুদ্ধে লড়তে হচ্ছে। কি বলবে, খারাপ লাগছে কোথাও গিয়ে, নাকি সত্যি সেই রাগ, সেই ক্ষোভ আরও বাড়ছে? আমি দলের বিরুদ্ধে লড়ছি না, আমি এই সোনারপুরের মাটির জন্য লড়ছি। সোনারপুরের মাটিতে তো তৃণমূল কংগ্রেসের এতগুলো কাউন্সিলর রয়েছে, চেয়ারম্যান রয়েছেন। তৃণমূল কংগ্রেস বিগত 5 বছরে যাকে প্রার্থী করেছিলেন, যিনি বিধায়িকা ছিলেন, তিনি এই মাটিতে কিচ্ছু করেননি। খারাপ রাস্তা, এক কোমর জল, ভালো হাসপাতাল নেই, ট্রান্সপোর্ট সিস্টেম, পরিবহন ব্যবস্থাও প্রায় ধস নেমে গেছে। তা এই যে কাউন্সিলররা, তারা তো পলিটিক্যাল যোগ্যতা সম্পন্ন, রাজনৈতিক যোগ্যতা সম্পন্ন, তাদেরকে তো প্রার্থী করা হলো না। আমার লড়াইটা এইখানেই। আমি কোনো দলের বিরুদ্ধে লড়ছি না, কিন্তু আমি আমার মাটির জন্য লড়ছি। 5টা বছর এই মাটিতে তারকা প্রার্থী কোনো কাজ করেনি। আবার সেই তারকা প্রার্থীর বিরুদ্ধে আর এক তারকা প্রার্থীকে দাঁড় করানো হলো। আমি শুনেছি তার বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগও রয়েছে। বিগত 7 বছর ধরে, 2017 সালে রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ যে তিনি চাইল্ড ট্রাফিকিংয়ের সঙ্গে, শিশু পাচারের সঙ্গে যুক্ত রয়েছেন। তাহলে এরকম প্রার্থী দিয়ে আমাদের মাটির কি লাভ হচ্ছে? তাই আমার লড়াইটা মাটির জন্য, কারোর বিরুদ্ধে লড়বো সেই চিন্তা নেই। আমার লড়াই মাটিতে কাজ হচ্ছে না কেন, আমি এলে মাটিতে কাজ করতে পারবো,
আমার লড়াইটা শুধুমাত্র মাটির জন্য। দিদি, আজকের প্রচার করতে গিয়ে শাসক দলের প্রচারের মুখোমুখি হয়েছিলে এবং সেখান থেকে স্লোগান উঠছিল যে নির্দল প্রার্থীকে হটাতে হবে, মানে শাসক দলের এই স্লোগানও দিতে হচ্ছে আজকে সোনারপুরে। আমি তো জানতাম, ছোটবেলা থেকে দেখেছি যে নির্দল প্রার্থী নয় শাসক দল দেয় নয় বিরোধী দল দেয়, একমাত্র আমি নির্দল প্রার্থী, যাকে কোনো দল দেয়নি। তার মানে এটা ওরাই প্রমাণ করে দিল, শাসক দলই প্রমাণ করে দিল যে আমি তার মানে স্বতন্ত্র নির্দল প্রার্থী, রাজন্যা হালদার, কোনো ভোট কাটাকুটির প্রার্থী নই। এটা ওরাই স্লোগানটা দিয়ে প্রমাণ করলো। আর একটা নির্দল প্রার্থীকে আটকাতে 20 জনকে একসঙ্গে মানে সমস্যারে চেঁচাতে হচ্ছে, এটা দেখে আমার ভালো লাগলো। তার মানে কিছু তো ক্রেডিবিলিটি, যোগ্যতা আমার রয়েছে। মাটির জন্য, মানুষগুলোর জন্য কিছু তো কথা আমি বলছি। কবার এসে বিধায়িকা এখানে চা খেয়ে গেছে, কবার এসে প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলে তাদের সুখ দুঃখে পাশে থেকে গেছে। আমি তো এখানকার ভোটার, আমি জানি আমার সঙ্গে ঘটেনি ঘটনা, তার মানে এখানে বাকি কারোর সঙ্গেই ঘটেনি। আজকের প্রচারেও প্রার্থী বিধায়িকা ছিলেনই তো না, তার হয়ে যারা বারবার গলা ফাটিয়ে চিৎকার করেছে তারা ছিলেন। এইখানেই আমি একটা কথা বলতে চাই, টুইস্টটা এখানেই, যারা তার হয়ে গলা ফাটায় তাদের বাড়ির সামনেও কিন্তু ভালো রাস্তা হয়নি, তাদের বাড়ির সামনেও কিন্তু এক কোমরই জল জমে। কিন্তু শুধুমাত্র উপায় নেই বলে অপারগ হয়ে গলা ফাটাতে হবে, আমি এটা বিশ্বাস করি না। তাই আমি কিন্তু আজকে নির্দল হয়ে এই মাটির জন্য লড়াইটা লড়ছি। দিদি, এর আগে কয়েক মাস আগে এই রাজন্যা হালদারকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কটাক্ষ শোনা যাচ্ছিল, অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে দেখা করা, বিজেপিতে চলে যাওয়া, এই সমস্ত কিছু। তো সেই ইমেজ কি সোনারপুরের মানুষ মনে রেখেছে নাকি সেটাকে এখন ভুলে গেছে তারা? মানুষ কি মনে রেখেছে সেটা তো আমি চৌঠামে জানতে পারবো, কিন্তু আমি মানুষের সঙ্গে কথা বলে যেটুকু বুঝছি, আমার মধ্যে সহাবস্থান এবং সামঞ্জস্য দুটো রয়েছে। অর্থাৎ আমি ভুলকে ভুল, ঠিককে ঠিক বলি। আমি তো একবারও বলিনি যে লাভলি মৈত্র এবং রূপা গঙ্গোপাধ্যায়ের কোনো চারিত্রিক ত্রুটি বা কোনো ক্যারেক্টার অ্যাসাসিনেট করার কথা আমি কোনোদিন বলিনি, বরং আমি বলেছি তারা দুজনেই অনবদ্য অভিনেত্রী, কিন্তু টিভির পর্দায় রাজনৈতিক জ্ঞান সম্পন্ন নয়, এইটা বলেছি। তাহলে মানে আমি আমার বিরোধী প্রার্থীদের সম্পর্কে যখন এই মন্তব্য করতে পারি, তার মানে আমি মানুষকে বিশ্বাস করি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির সঙ্গে যুক্ত, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে জাস্টিস, সেটা কি আমরা অস্বীকার করতে পারি? পারি না তো। তিনি তো অনেক মানুষের পাশে দাঁড়িয়েছেন, অনেক মানুষকে এসএসসি স্ক্যামের সময় তার সন্তানের দুধের কৌটোটা কেনার টাকা পর্যন্ত দিয়েছেন। যে মানুষটা এটা করতে পারে, সে যে দলের সঙ্গে যুক্ত থাকুক না কেন, আমি তাকে সম্মান করি। আজকে যদি উনি তৃণমূলের সঙ্গেও যুক্ত থাকতো, আমি সম্মান করতাম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার সঙ্গে কি ছাপ ছিল গুরুত্বপূর্ণ নয়, আমার সঙ্গে এই মুহূর্তে কি ছাপ আছে, দূরবীন চিহ্ন, সেটা গুরুত্বপূর্ণ। দিদি, মানুষের কাছে প্রচার তো করছো, কিন্তু মানুষের তো এটা মনে হতেই পারে, তারা এর সাক্ষী থেকেছে আগেও, যে নির্দল প্রার্থী ভোট নেওয়ার পর হয় তৃণমূল নয় বিজেপিতে চলে যায়। তো এটা রাজন্যা হালদার কি মানুষকে বোঝাতে পারবে যে সে নির্দল প্রার্থী হয়ে লড়ার পর তৃণমূল বা বিজেপিতে যাবে না? এটা মানুষ কিভাবে বিশ্বাস করবে? আমি একটা কথা বলি, 1952 সালে, যদি খুব ভুল না হই সালটা, 1952 সালে প্রায় 19 জন নির্দল প্রার্থী জিতেছিল, তারা কিন্তু কোনো দলে যায়নি। 1977-82 পর্যন্ত নির্দলদের জেতার ট্রেন্ড ছিল পশ্চিমবঙ্গের বুকে, কিন্তু তারা কোনো দলে যায়নি। এখন ট্রেন্ডটা এমন হয়ে গেছে, এবং অবশ্যই আমি যদি বলি যে আইএসএফ এর ক্ষেত্রেও, আইএসএফ তো প্রথমটাতে নির্দল হিসাবেই লড়েছিল, কিন্তু কোনো দলে তো যায়নি নওশাদ ভাই। তো এই যে নির্দল লড়ছে, কোনো দলে যাচ্ছে না, এই ভাবনা চিন্তা কিন্তু বাংলার বুকে রয়েছে, অস্বীকার করার জায়গা নেই। আমি যাব না এই কথাটা আমি জোর গলায় বলতে পারি, এবং আজকে তো তুমি নিজেই শুনলে, তৃণমূলই তো প্রচার থেকে বলে দিল নির্দলকে একটি ভোটও নয়, তার মানে তৃণমূলে আমি যাব না, প্রমাণ হয়ে গেল। কালকে হয়তো দেখবে বিজেপির সঙ্গে মুখোমুখি হলে বিজেপিও এই কথাটাই বলবে নির্দলকে একটি ভোট নয়, তার মানে বিজেপিতেও আমি যাব না, প্রমাণ হয়ে গেল। আমি নির্দল, স্বতন্ত্র, ঘরের মেয়ে, মাটির মেয়ে, সবার মেয়ে, রাজন্যা হয়ে লড়ছি দূরবীন চিহ্নে। এবং এই প্রচার করতে গিয়ে এই জেঠু যুক্ত হলেন, এই দিদি যুক্ত হলেন, এই বিষয়টা কতটা জোশ দিচ্ছে? আমার তো খুব ভালো লেগেছে যে আজকে শুধু জেঠু এবং দিদি যুক্ত হয়েছে এরকম নয়, যখন আমি তাদেরকে ফোন করেছি বা ডেকেছি, বা এতগুলো মানুষ যখন আমার নিজের কাছে আসছে, আমার ভালো লাগছে, আমার গর্ববোধ হচ্ছে এখানেই, যে তার মানে আমি হয়তো সত্যিকারের
এই মাটির সমস্যাগুলোই বলছি, যে মানুষ সাড়া দিচ্ছে। যদি আমি বলতাম এমনি ফাঁকায় বলতাম, তাহলে মানুষ বুঝতো না না ও ভুলভাল বলছে, ওর মধ্যে সেই ক্ষমতা ক্রেডিবিলিটি নেই, পারবে না ও করতে। তার মানে এই মানুষগুলো ভাবছে যে এই মেয়েটা পারবে। আমার এইটা ভেবেই গর্ববোধ হচ্ছে, এবং আমি এই প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ যে তারা অন্তত আমাকে আশীর্বাদটুকু করছে মাথায় হাত দিয়ে। ভোট দেবে কি দেবে না মানুষের ব্যাপার, কিন্তু আশীর্বাদটা তো পাচ্ছি। কটা প্রার্থী এসে বাড়িতে আশীর্বাদ নিয়ে যাচ্ছে, আমি এই প্রত্যেকটা মানুষের আশীর্বাদে জয়ী হয়ে গেছি, এইটা আমি বিশ্বাস করি। ভোটের অঙ্ক, ভোটের হিসাব চৌঠা মে দেখবো, কিন্তু আশীর্বাদের জয়ী রাজন না, এটুকু আমি বলতে পারি। আর একটা বিষয় ফেসবুকে পোস্ট করেছো তুমি, যেখানে একটা নাম্বার দেওয়া আছে, বোধহয় 12ই এপ্রিল থেকে শুরু হচ্ছে। এই বিষয়টা কি একটু যদি বলো। আমরা প্রত্যেকেই দেখেছি যে বিধায়িকা 5 বছরে তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করতে যেতে হতো, সেটাও পাওয়া যেত না অ্যাপয়েন্টমেন্টটা। আমি চাই আমাদের মাটির যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের জন্য আমি কি কি করতে পারি, মানুষ আমাকে ফোন করে জিজ্ঞাসা করুক, আমি তার উত্তর দেব। কারণ স্বাভাবিক, আমাকে কেন ভোট দেবে এই প্রশ্ন তো সবার মধ্যে জাগছে, তৈরি হচ্ছে। আমাকে ফোন করে পাক মানুষ, আমি এটা বারবার চাই, আমি তাদের সঙ্গে যোগাযোগ করি, আমি এটা বারবার চাই, এবং আমি তাদের প্রশ্নের সম্মুখীন হয়ে পালিয়ে যেন না যাই। আমাকে গো ব্যাক স্লোগান দেখালে আমি পালিয়ে চলে যাব, রেগে মেগে গাড়িতে উঠে পড়বো, গাড়ির 30 লাখ টাকার গাড়ির দরজা ধপ করে বন্ধ করে দেবো, এটা যেন না হয়। আমি যেন তাদের প্রশ্নের সম্মুখীন হতে পারি, এইটা যেন হয়। দিদি, আর আমি শেষ প্রশ্ন এটাই করবো যে দাঁড়ানো যাচ্ছে না, ভাবো কি অবস্থা করে রেখেছে। ড্রেনগুলোর খুবই বাজে অবস্থা, খুব বাজে এখানে অবস্থা। ড্রেনগুলোর সংস্কার হয় না। এবং শেষে প্রশ্নটা আমি করব বলছিলাম, এই দলটাতে একটা সময় তো ছিলে, এবং দল থেকে রীতিমতো তাদের দলে থেকে মানুষের সমস্যাগুলো তুলে ধরছিলে, যেই কারণে কোথাও গিয়ে সে দল থেকে বিতাড়িত হতে হয়েছে, তারা বহিষ্কার করেছে। আজকে যদি সোনারপুরের দক্ষিণের মানুষ আশীর্বাদ করে, যদি জিতেও যাও, ভরসা হচ্ছে কাজ করতে পারবে এই শাসক দল যদি ক্ষমতায় থাকে, তারা কি রাজন্না হালদারকে কাজ করতে দেবে? বিগত 5 বছরে এমএলএ ফান্ডে আশা করছি 1.5 কোটি টাকার বেশি এসেছে আমাদের এই পৌরসভার উন্নয়নের জন্য। কটা টাকা খরচা হয়েছে রাস্তায় সংস্করণে, সেটা তোমরাই তুলে ধরেছিলে হাউয়ের মাধ্যমে। তাহলে তিনি তো তৃণমূল কংগ্রেসের বিধায়িকা ছিলেন, তিনি কাজ করতে পারেননি, তার মানে তৃণমূল কংগ্রেস কাজ করতে দেবে না এরকম তো নয়। ক্ষমতায় যে থাকবে তার কাছ থেকে টাকা আসবে এমএলএ ফান্ডে, সে তৃণমূলের বিধায়িকা হোক, বিজেপির বিধায়িকা হোক, যেখানকার বিধায়িকা হোক। সেই টাকাটা আমি ব্যবহার করব কি না সেটা আমার ওপর। অনেকে টাকাটা পকেটে ঢুকিয়ে নেয়, কেউ টাকাটা ব্যবহার করে। আজকে এটা তো প্রমাণিত হলো যে তাকেও তার মানে টাকা দেওয়া হয়েছে, নাকি তাকেও টাকা আটকে রাখা হয়েছে? নিশ্চয়ই তো দেওয়া হয়েছে, তাহলে সে কাজ করলো না কেন? আমাদের মতো ছেলেমেয়েরা নিশ্চয়ই দেখেছো যে আমি বারবার প্রতিবাদের স্বর হয়েছি, সেটা আরজি কর হোক, সাউথ ক্যালকাটা ল কলেজ হোক। আমাদের মতো ছেলেমেয়েরা যারা প্রতিবাদের স্বর হয়, তারা কিছু করবে বলে আমার বিশ্বাস, আমাদের মতো ছেলেমেয়েরা। এবং আমি চাই তারা বিধানসভায় আসুক, আমাদের জেনারেশন বিধানসভায় আসুক, সে যে কোনো দলের হোক, তাদের মধ্যে করার খিদে থাকবে। তাই আমি পারবো, এটা আমার বিশ্বাস। মানে জেনজিদেরকে কোথাও গিয়ে ক্ষমতায় আসা উচিত, অবশ্যই উচিত। যুগের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে তো চলতে হবে। সারা জীবন যদি আমি বেতন ধরে থাকি, শিক্ষিত মানুষ আমি বেতন ধরে থাকি, তাহলে তো হবে না। যে রাজনৈতিক শিক্ষা সম্পন্ন সে আসুক, যার মধ্যে রাজনৈতিক জ্ঞান নেই সে আসার দরকার নেই, সে সিনেমাই করুক। তাকে সিনেমার পর্দাতে অনবদ্য লাগে, আমি ফ্যান, কিন্তু রাজনীতির ময়দানে এসে রাজনীতি না জেনে গোষ্ঠীদ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া, এর সঙ্গে তার ঝামেলা লাগিয়ে দেওয়া, কাজ না করা, সারাদিন পায়ের ওপর পা তুলে বসে থাকা, এটা যেন না হয়। এবং গুরুত্বপূর্ণ বিষয়, সে তো যে মানে বিধায়িকা যে রাজনৈতিক ব্যক্তিত্ব না, সেটা বোঝাই যায়, ইসিআই রুলসেই রয়েছে। এখন এমএলএ লিখে গাড়িতে ঘোরা যাবে না, উনি এমএলএ লিখে গাড়িতে এখনো কি করে ঘুরতে পারেন? এটা তো ইসিআই রুলসেরই বিরুদ্ধে। তার মানে উনি যে এখনো পর্যন্ত এই জ্ঞান সম্পন্ন নয়, রাজনৈতিক জ্ঞান, সেটাই প্রমাণিত হলো।